নমস্কার, আমি সায়ন। হাজির হয়ে গিয়েছি অঙ্গনের দরবারে অনুষ্ঠানটিকে নিয়ে। অঙ্গনের দরবারে আজ এই আসনটি অলঙ্কিত করবেন বর্ষিয়ান অভিনেতা এবং গোবরডাঙ্গা রূপান্তর নাট্য দলের প্রতিষ্ঠাতা শ্রী শ্যামল দত্ত মহাশয়। স্বাগত জেঠু তোমাকে অঙ্গনের দরবারে। কেমন আছো আগে বলো। ব্যাপার হচ্ছে কি, কেমন আছো জিজ্ঞেস করলে। 80 বছর পেরিয়ে 81তে চলছে। এই অবস্থায় যেটুকু থাকার কথা, ঈশ্বরের আশীর্বাদে মোটামুটি যা দেখছি পারিপার্শ্বিকে, তার থেকে আমাকে মোটামুটি সচল রেখেছেন, এইটুকু বলতে পারি। তোমার যে থিয়েটার চর্চা, এটা তুমি কবে থেকে শুরু করলে? না, আমি বলতে চাইছি মানে দুনিয়াতে অনেক কিছুই তো রয়েছে, হঠাৎ থিয়েটার করবে এটা কেন তোমার মাথায়? প্র্যাকটিক্যালি আমার তো জন্ম 1940 সালে ইংরেজির। আমাদের পরিবারের মধ্যে আমাদের দাদাদের দেখে আমার একটু আকর্ষণ বেড়েছিল। সেই থেকেই আমরা এটা নিয়ে একটু নাড়াচাড়া করতাম। কিরকম করতাম না, এর বাড়ির কাপড় টেনে ওর বাড়ির কাপড় টেনে সেইটাকে স্ক্রিন করে পর্দাটা নিয়ে আমরা চেষ্টা করতাম। তখন কিছুই বুঝতাম না, জানতাম না, কিন্তু খেলার ছলে আমরা নাটকটা ভেতরে ঢোকার চেষ্টা করতাম। যেহেতু আমাদের একটা সাংস্কৃতিক ঐতিহ্য, সাংস্কৃতিক পরিমণ্ডল আমাদের পরিবেশে বিরাজ করত, সেই আকর্ষণটা টেনেছিল। এবং বলতে কি, আমার দাদা প্রয়াত সুনীল বোস খুব ভালো অভিনেতা ছিলেন। তাকে দেখে আমার এই নাটকে আসা প্র্যাকটিক্যালি। তা 1955 সালে আমরা ওই কাপড় বেঁধে উঠোনের মধ্যে, দর্শক হয়তো আমরা 4 জন যারা করছি, বা 5 জন বা 10 জন যারা করছি, তারাই দর্শক, তারাই অভিনেতা, তারাই সব। সেক্ষেত্রে আমরা আনন্দ পেতাম একটা। তার পরবর্তীতে যখন আত্মার একটু একটু করে বুঝতে শুরু করলাম, আগ্রহটা বাড়তে শুরু করলো, তারপর থেকে আমরা সিরিয়াস থিয়েটার বলতেও, সিরিয়াস বলতে নয়, তখনও খেলার ছলে, 15 বছর, 16 বছর, 17 বছরে তখনও খেলার ছলে। তখনকার জীবন পরিবেশ আর এখনকার জীবন পরিবেশ তো অনেক আকাশ পাতাল তফাৎ। তো সেই সময়ে ধরো 1955, 56, 57 সালে ওই রকম যে পরিবেশ, আরো এই গ্রাম্য পরিবেশ, এখানে অনেক অনুকূলের থেকে প্রতিকূলতা বেশি ছিল। সেক্ষেত্রে আমাদের প্র্যাকটিক্যালি আগ্রহটা বেশি ছিল, এবং মনের সঙ্গে যুদ্ধ করে, বাড়ির সঙ্গে যুদ্ধ করে। বাড়ির কেউ চাইতো না ধরতে গেলে যে ছেলেরা বুকে যাচ্ছে, ছেলে মেয়েরা যাচ্ছে নাটক করতে, বুকে যাচ্ছে। সেই জন্যে এই আগ্রহটা আস্তে 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 নুকিয়ে 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 বাড়তে শুরু করলো। তো আমাদের যে পরিবেশে আমি থাকি, যে এরিয়ায় আমি থাকি, তরুণ সংঘ বলে একটা ক্লাব ছিল, এখনো আছে। সেইখানেই আমাদের দাদাদের দেখে দেখে হাতে করি শেখা, এবং সেখানেই আমার নাট্য জীবন ধরতে গেলে নাট্য জীবনটা শুরু হয় 56, 57 এরকম সালে। আচ্ছা, এই যে রূপান্তর যে গ্রুপটি, এই গ্রুপটা তুমি হঠাৎ মানে নিজে দল গঠন করবে এরকম চিন্তা ভাবনা? এটা অনেক পরে আসছি। আচ্ছা, এই প্রশ্নে আমি অনেক পরে আসছি। তার কারণ হচ্ছে
তার আগে অনেক ঘটনা আছে। আচ্ছা। তো তখন এই তরুণ সঙ্গে আমার প্রথম ধরতে গেলে দর্শকের সামনে আত্মপ্রকাশ, এবং আমার মনে যতদূর আছে জানি যে নাটকটার নাম ছিল, প্রথম নাটকটার নাম ছিল বৈকুণ্ঠের খাতা। বৈকুণ্ঠের খাতা মানে তোমার জীবনের প্রথম নাটক? প্রথম নাটক বৈকুণ্ঠের খাতা, এবং নাট্যকারের নামটা আমার মনে নেই এখন। যাই হোক, সেইটাই আমার প্রথম। এবং তারপর থেকে তরুণ সংঘের ব্যানারে প্রতি বছর 3-4টে করে নাটক আমাদের করতে হতো আচ্ছা। বড়দের সঙ্গে। দাদাদের আর একটা বড় গ্রুপ ছিল গৌরাঙ্গার ভেতরে বইপুরে, সান্ধ্য বৈঠকপুরে। তা দাদারা যখন রিহার্সাল করতেন তখন আমরা নুকি নুকি দেখতাম। এমতো অবস্থায় দাদা সেটা হয়তো লক্ষ্য করেছে, করার পরে দাদা বলল যে, এই তুই আমাদের সঙ্গে একটা অভিনয় করবি। আমি তো আকাশ থেকে পড়লাম, কি দাদাদের দলে আমাকে ডাকছে। এবং সম্ভবত সেই নাটকটা ছিল বিধায়ক ভট্টাচার্যের ক্ষুধা। ক্ষুধায় দাদার সঙ্গে, আমার তখন 17-18 বছর বয়স, দাদার সঙ্গে আমাকে স্টেজ শেয়ার করতে হচ্ছে, দাদার সঙ্গে বিড়ি টেনে খেতে হচ্ছে। আমি তো কিছুতেই ধরবো না, সে প্রায় চড়বানার মতো অবস্থা। এটা নাটক করতে এসছিস, নাটকের মতন করবি, দেখবি বাইরে গেলে সব ভুলে যাবে। যাই হোক, সেটা খুব সাকসেসফুল হলো। তারপরে প্রতি বছর একটার পর একটা করে, বছরে 2-3টে নাটক আমাদের করতে হতো তরুণ সংঘের ব্যানারে। তরুণ সংঘের ব্যানারে প্রায় যতদিন আমি তরুণ সংঘের সঙ্গে সক্রিয় ছিলাম, এখন যদিও আছি স্লিপিং মেম্বার, প্রায় 70-80টা নাটক ওখানে আমাদের করতে হয়েছে ওই বছরে। এই সুবাদে বলি যে আমরা খুব ধন্য যে মলয় ব্যানার্জি বলে কলকাতার একটি মানুষ কলকাতার দলে অভিনয় করত, যে দলে অবশ্য পরবর্তীকালে আমিও গিয়েছিলাম, সেটা আসছি পরে। তিনিও এসে মাঝে মাঝে এখানে বইয়ের ডাইরেকশন দিতেন। সুধীর বন্দ্যোপাধ্যায় বলে একজন ছিলেন, তিনিও ডাইরেকশন দিতেন। তাদের প্রচ্ছন্ন ছায়ায় আমরা আস্তে আস্তে নাটকে আকৃষ্ট হই, বড় হই। এই মলয় বন্দ্যোপাধ্যায়ের কথা যেটা বলছি, মলয় বন্দ্যোপাধ্যায় কলকাতাতে এসে এখানে ডাইরেকশন দিতে, এখানে তার বাড়ি ছিল কিন্তু উনি থাকতেন কলকাতার রাজবাড়িতে। উনি এসে ডাইরেকশন দেওয়ার পরে একটা নাটকের পরে উনি আমাকে বললেন যে, তুই কলকাতায় করবি? আমি তো আকাশ থেকে পড়লাম। আমি কলকাতায় তো আমার জানাশোনা নেই কিছু। বলে, আমি যে দলে আছি সেই দলে আছি। যে 1965 সালে কলকাতার উপদক্ষ বলে একটি দল ছিল নাটকের, এখন নেই যদিও। সেইখানে আমাকে নিয়ে গেল মানে তার আগে তরিক চৌধুরীর নির্দেশনায়, যিনি ডাইরেক্টর ছিলেন রূপদক্ষর, তিনি প্রয়াত, জিইসির একটা নাটকে উনি ডাইরেকশন দিয়েছিলেন, সেটা বিশ্বরূপতে হচ্ছিল। সেইখানে আমাকে পরিচয় করিয়ে দিল, বললো যে তুমি এসো, গ্রুপে এসো। গ্রুপে গেলাম। গ্রুপে গিয়েই রূপদক্ষর প্রথম নাটক আমার হচ্ছে সোনার বাংলা, যেটা শ্যামাকান্ত দাসের লেখা অগ্নিগর্ভ লেনা, সেটা আমরা নাম দিয়েছিলাম সোনার বাংলা। সেই নাটকে অভিনয় করলাম, ওদের ভালো লাগলো।
ডাইরেক্টর খুব তারিফ করলেন, যদিও তারিফ পছন্দ জিনিসটা আমার একদম পছন্দ হয় না। আমি সবসময় চাই যে কোন জায়গাটা খারাপ হয়েছে সেটা বলো, ভালো লাগাটা আমি শুনতে চাই না। যেটাকে প্যাচ আউট করতে হবে সেইগুলো বলো। তোমাদের যে ভাবনা চিন্তা, একটা মানুষ, আমি জানি একজন একটা নাটক তৈরি করে ঠিকই, কিন্তু সমস্ত ভাবনা মিলিয়ে সবগুলো ক্যারেক্টার তার মাথার মধ্যে গিজিজ করে। তার মধ্যে থেকে একটা লেম্যান, সে যদি দর্শক যদি দেখে বসে তার মধ্যে হয়তো একটা ক্লিক করে গেল অন্যরকম ভাবনা, সে হয়তো শেয়ার করলো। আমার ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে। আমার ভালো লাগলো, আমি সেটা নিয়ে নিলাম লুপে, আমার প্লাস পয়েন্ট হয়ে গেল। এইটাকে আমি খুব অগ্রাধিকার দিই, কারণ এইটার গুরুত্ব অনেকটা। যার জন্য দর্শকের যে সমালোচনা, এই যে পত্রিকার সমালোচনা, এর থেকেও আমি দর্শকের সমালোচনাকে বেশি প্রাধান্য দিই। তো তারপর থেকে রূপদক্ষতে আমি 65 সালে জয়েন করার পর থেকে একের পর এক প্রায় 25টা ফুল লেন্থ এবং বোধহয় 30টা মতন শর্ট ড্রামা, অনেক অনেক। এখন শর্ট ড্রামা হয়েছে, তখন অনেকটা বেশি হতো, করেছি। কিন্তু সেটা একটা যুদ্ধ। দেখো, কলকাতার বুকে কটা নাট্যদল আছে যারা পাবলিকের পয়সায় অভিনয় করে, খুব গুনে গুনে বলা যাবে, এটা খুব বাস্তব কথা। সেক্ষেত্রে ধরো আমাদের ওই অতগুলো নাটক, আমাদের পরিচিতি কম, দর্শক কম, পাবলিসিটি দেওয়ার ক্ষমতা কম। তো সেক্ষেত্রে আমাদের একটা নিয়ম ছিল গ্রুপের, যে তোমাকে আমি 250 টাকার টিকিট দিয়ে দিলাম, তুমি বিলি করো, বিক্রি করো, যাই করো, তোমাকে 250 টাকার দাম, টিকিটের দামটা তোমাকে পকেট থেকে দিতে হবে। তো আমার মতন একটা মানুষ যে মফস্বল থেকে কলকাতায় গিয়েছে, তার পরিচিতি অটোমেটিক্যালি কম। আর একটা নাটক খুব কম করে 15-20 বার হতো, এসব পকেটের পয়সা দিয়ে করতে হতো। তো এই করে করে যুদ্ধ করে 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 কলকাতায় নাটকের সঙ্গে ভালো লাগার তাগিদে বেঁচে থাকা। এমতো অবস্থায় 1973 সালের ডিসেম্বর মাসে গোবরডাঙ্গায় কখনো নাট্যদল তৈরি হয়নি এখানে। আমাকে একজন বয়স্ক মানুষ, দাদাদের সমবয়সী যারা, গোবরডাঙ্গার বিভিন্ন কর্নার থেকে এসে একদিন আমাকে বললেন যে, সমর, আমরা ভাবছি যে একটা নাট্যদল তৈরি করা যায় কিনা এখানে, তার শুধু নাটক করবে, আর কিছু সময় জড়িত থাকবে না। তা তোর কি মত? খুব ভালো কথা, তাহলে তোকে কিন্তু থাকতে হবে। দেখো, আমি একটা কলকাতা দলের সঙ্গে যুক্ত, তারপরে কলকাতায় অফিস। আমি রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার গোল পার্কে কাজ করতাম। তো বলে, না, তুই না থাকলে তাহলে বলবো না। ঠিক আছে, আমি রাজি। কথার সঙ্গে সঙ্গে 1 সপ্তাহের মধ্যে মিটিং রাখা হলো 25শে ডিসেম্বর। গোবরডাঙ্গায় ধুতু মুখার্জির ঠাকুর দালানে বিকেল 4টের সময়। চারটের সময় নাটক মিটিং ডাকার পরে সব আলোচনা হলো, সবাই অনেকেই এলো, তার মধ্যে আমি একজন ছিলাম। ঠিক হলো যে গোবরডাঙ্গায় প্রথম নাট্যদল তৈরি করতে হবে এবং আজকেই সভা তার অনুমোদন দিল।
এরপরে নাটকের দলের নাম কি হবে? অনেকে অনেক নাম দিলেন, সাবমিট করলেন, কারোরই পছন্দ হচ্ছে না। আমি বললাম, আমার মাথায় একটা নাম এসছে, আমি কি বলবো? বলে, হ্যাঁ বলো। কারণ দলটার নাম যদি রূপান্তর দেওয়া হয় তাহলে কি হয়? সবারই খুব ভালো লেগে গেল নামটা। বলে, হ্যাঁ, এই নামটাই থাকবে। সেই থেকে 1973 সালের 25শে ডিসেম্বর বিকেলবেলায় গোবরডাঙ্গা রূপান্তরের আনুষ্ঠানিক জন্ম নিল, আনুষ্ঠানিকভাবে। তারপর থেকে প্রচুর নাটক করা হয়েছে গোবরডাঙ্গা রূপান্তরের ব্যানারে। প্রথম ডাইরেক্টর ছিলেন দুলাল দাঁ, তিনিও প্রয়াত, তিনিও আমাদের দাদার বয়সী। ভালো অভিনেতা ছিলেন, ভালো ডিরেক্টর ছিলেন। তো এমতো অবস্থায় নাটক চলছে, তবে ওনার একটা, জানি না, প্রত্যেক মানুষের তো একটা হয়তো কিছু কিছু ইগো থাকে। ওনার এমন একটা ইগো ছিল যেটা সবসময় মেনে নেওয়া যেত না। এমন একটা সময় প্রেমচন্দ্রের কখন নাটক অবলম্বনে দান সাগর যে নাটকটা ধরা হলো, তার আগে আমাদের অনেকগুলো নাটক হয়ে গেছে। দান সাগর নাটক ধরা হলো। দান সাগর নাটকে উনি একটা মেয়ের চরিত্র বাড়াবেন। তখন মেয়ে পাওয়াই খুব মুশকিল ওই সময়। এটা তাও কত সালের কথা? এটা 1974-75 এরকম। উনি বললেন যে না, এটা বাড়াতে হবে। আমি তাহলে মেয়ে জোগাড় করে দিন, আপনি নিয়ে আসুন। বলে, সে তোমাদের দায়িত্ব, আমি কিছু জানি না, এটা লাগবে আমি বলে দিলাম। সেক্রেটারি, সেও এখন কলকাতায় থাকে, ছেড়ে দিয়েছে। বাসুদেব বন্দ্যোপাধ্যায় প্রথম সম্পাদক। তারপর মুকুল বন্দ্যোপাধ্যায় ছিলেন ভাইস প্রেসিডেন্ট, তিনি আছেন জীবিত। তো এমতো অবস্থায় তার সঙ্গে সেক্রেটারি একটা হট এক্সচেঞ্জ হয়ে গেল, যেটাও উনি মানতে পারলেন না, এবং তিনি দল ছেড়ে দিলেন। দান সাগর নাটক তখন রিহার্সাল মোটামুটি শেষ, প্ল্যানিংটা হয়নি, ছেড়ে দিলেন এবং একটা পোস্ট কার্ড পাঠালেন। সেই পোস্ট কার্ড দুটো বোধ হয় এখনো আছে। তিনি রেজিগনেশন দিয়ে বললেন যে, as an outgoing director, it is my request to Rupantar, the director may be selected, Shamol Dotto, to run the next program. আমি তার কাছ থেকে বললাম, গান সবই রিহার্সাল হয়েছে, প্ল্যানিং কিচ্ছু হয়নি। আর তখনকার সময় তো এখন যেমনি হাতের মুঠেই তুমি স্বর্গ পাচ্ছ, তখন তো এসব ছিল না। তখন খুব চিন্তায় পড়ে গেল দল, এবং দল ডিসিশন দিল, তোমাকে এই দায়িত্ব নিয়ে কাজ চালিয়ে যেতে হবে। আমি কি করব? তার সেট লেআউট হয়নি, মিউজিক লেআউট হয়নি, লাইট লেআউট হয়নি, কিছুই হয়নি, শুধু রিহার্সালটা হয়েছিল। যাই হোক, দায়িত্ব যখন পড়েছে তখন করতেই হবে। মিউজিক কি করে করা যাবে? মিউজিক, ঝিঝি পোকার ডাক আছে, কুকুরের ডাক আছে, শিয়ালের ডাক আছে। তখন তো আর আমাদের এত
অ্যামিনিটিস ছিল না এখন যেরকম। ঠিক হলো কি, কলেজের পেছনে যে কলেজ কোয়ার্টার আছে সেখানে কলেজের হেড ক্লার্ক মাধুদাকে বলতে উনি কিছু কিছু স্টক মিউজিক থেকে বললেন যে আমি কিছুটা করে দেবো, কিন্তু এইসব ঝিঝি পোকার ডাক টাক এগুলো কোথায় পাবো? কলেজের পেছনেই তখন, কলেজ কোয়ার্টারের পেছনে তো বিশাল জঙ্গল ছিল, ঘন জঙ্গল, বিশাল জঙ্গল। তা সন্ধ্যেবেলা যখন মাধুদার বাড়িতে গেলাম, এরকম স্টক মিউজিক এটা ওটা সেটা করতে করতে বাঁচতে বাঁচতে সিকোয়েন্স মিউজিক গুলো বাঁচতে বাঁচতে এইবার ঠিক হলো যে ওই ঝিঝিপোর ডাক, কুকুরের ডাক, এসব ডাকগুলো আমরা লাইভ তুলব। কি করা যাবে? জঙ্গলে যেতে হবে রাত্রিবেলা। ঠিক আছে, চলো। টেপ নিয়ে হারিকেন জ্বালিয়ে প্রচন্ড ভাবে দেখছি যে ঝিঝি পোকা ডাকছে, চিচি চিচি করে বাগান ফাটিয়ে দিচ্ছে। আর বাহ, খুব ভালো উঠবে, চলো। হারিকেন ধরে একজন, আমি টেপ রেকর্ডার ধরে জঙ্গলের মধ্যে যাচ্ছি, তারস্বরে ঝিঝি পোকা ডাকছে। কাছে যেতে দেখলাম সব শুনতাম নিস্তব্ধ। কি ব্যাপার হলো? ওইখানটা ডাকছে, চলো ওইখানে চলো। ওখানে গিয়ে আস্তে 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 যেতে নিস্তব্ধ, ওইখানে ডাকছে। আবার ওইখানে গেলাম, সব বন্ধ। কি হবে, কেন এটা হচ্ছে? তখন অত ক্লিক করেনি মাথায় যে আলোর জন্য ওরা বন্ধ হয়ে যাচ্ছে। তখন বলে যে আরে আলোটাকে নিভিয়ে দিবি, মানে এই কষার জঙ্গলে তো সাপ খুব খাবে, এই যাবো কি করে? চল, নাটক যখন করতে নেবে কি চল, সব রিস্ক নিতে হবে। আলো নিভিয়ে দেওয়া হলো। এইবার যা চারিদিক দিয়ে একবার আওয়াজ। আর যেখানে দাঁড়িয়েছিলাম সেইখানেই আমরা টিপটা করতে পারলাম। এদিকে রাত্রির 1টা বেজে গেছে। বাড়িতে কেউ জানে না যে আমরা কোথায় গেছি। বাড়িতে পাড়ায় খোঁজাখুঁজি আরম্ভ হয়ে গেছে, সব চিন্তা করছে, রাস্তায় হাঁটাচলা করছে। আমরা তখন 1:30 নাগাদ আস্তে 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 সব পাড়ায় ঢুকছি। তো বলছি কি বাবা তোরা এখানে? তোরা কোথায় ছিলিস? বলো যে এই ব্যাপারটা বাড়িতে বলে যাসনি? বলে এত দেরি হবে আমরা তো জানতাম না, দেরি হয়ে গেল, কি করবো আর কাজ করতে। যাই হোক, বাড়িতে তো একটু নরম নরম হলো, তখন তো বয়স অল্প, তাই শুনতে হলো সব কিছু। যাই হোক, তারপরে এবং লোকের মুখে শোনা যে নাটকটা দর্শক খুব ভালোভাবে নিয়েছিল। একটা খুব ইন্টারেস্টিং কথা বলি যে, না তোমার পরবর্তী প্রশ্ন আছে কিনা জানি না, তুমি বলো না। সাজানো বগের নাটকটা, মনির মিত্র মহাশয়ের নাটকটা, এই নাটকটা এত পরিচিতি পেয়েছে আমাদের বাংলায়, সে তো সবাই জানে। এই নাটকটা আমাদের এখানেই গোবরডাঙ্গা টাউন হল, তখন ভাঙাচোরা হল, এখন তো তোমরা জন্মেই দেখছো যে বড় বড় হল। আমাদের এই হলেই যুদ্ধ করতে হয়েছে, ভাঙাচোরা হল। সেই হলে সাজানো বাগান নাটকটা আমরা তৈরি করলাম। কলকাতা থেকে আমাদের খুব কপাল ভালো যে মেকআপ যিনি করতেন তিনি গোপাল হালদার, ফিল্মের 1 নম্বর মেকআপ ম্যান, মারা গেছেন। তিনি আমাদের মেকআপ করেছেন। স্বপ্না মুখোপাধ্যায়, স্বপ্না চৌধুরী মুখোপাধ্যায় ছিল চৌধুরী, তরি চৌধুরীর স্ত্রী, সে তাতে অভিনয় করেছিল। রানী বন্দ্যোপাধ্যায় বলে একজন কলকাতা থেকে এসেছিলেন, অভিনয় করেছিলেন। এবং আমাদের রূপান্তরের যে শিল্পীরা ছিল তারা অভিনয় করেছিল। আমি অন্তত দেখিনি, তখন তো দেখিনি,
আর এখন তো প্রশ্নই নেই। তখনও দেখিনি, এখনো দেখতে পাই না। এক দেখেছিলাম সৌম্য মিত্রের নাটক দেখতে গিয়ে যে হাউসফুল হয়ে গেছে, স্লিপ দিয়ে দিয়েছে পরের শোয়ের জন্য। তো আমাদের সাজানো বাগান নামানোর সময় হাউসফুল হয়ে গেল, 10 টাকার টিকিট। শুনলাম বাইরে 10 টাকার টিকিট 20 টাকায় বিক্রি হয়েছে, ব্ল্যাক হয়েছে, এবং প্রচুর ভিড়। যা হলের ভেতরের লোক, বাইরেও প্রায় অত লোক দেখতে এসছে। তাদের আশ্বস্ত করা হলো পরের সপ্তাহে আমরা নাটকটা আপনাদের জন্য দেব, নাটকটা করব। এবং পরের সপ্তাহে আমাদের আবার নাটকটা করতে হবে। নাটকটা যখন সবার মুখে মুখে খুব পরিচিতি পেল, সবাই বলছে ভালো হয়েছে, এমত অবস্থায় আমরা ঠিক করলাম, তখন বোধহয় 1978-79 সালটাল হবে, আমরা ঠিক করলাম কলকাতায় নাটকটা করব। যথারীতি বিজন থিয়েটারে আমাদের হল বুক করা হলো। পোস্টার দেওয়া হলো, কাউন্টারে টিকিট দেওয়া হলো। আমরা রোজ ফেরার সময় কাউন্টার হয়ে আসতাম যে বিক্রি হলো কিনা, মানুষের আগ্রহটা কিরকম। এক সপ্তাহ আগে না 8 দিন 7 দিন 8 দিন আগে টিকিট দিয়েছিলাম। তো 3-4 দিন আগে দেখলাম যে 3 ভাগ টিকিট বিক্রি হয়ে গেছে। আমরা খুব উৎসাহিত হলাম। এবং নাটকের দিন যথারীতি আমরা এখান থেকে 4টে ট্রেনে ছোটখাটো সেট, যেটা না নিলেই নয়, সেটা নিয়ে গেলাম। নিয়ে বাদ বাকি ওখান থেকে ঠিকঠাক করে আমরা ওখানে সেটটাকে বানালাম। সবই চলছে। দুপুরবেলায় অফিসে ডাকলো আমাদের যে আপনারা হল পারমিশন নিয়ে এসছেন, কর্পোরেশন পারমিশন। হ্যাঁ, দিন দিল, রসিদ কাটলো। মানে কিভাবে পেছন থেকে ছুরি মারে, সেইটাই আমি বলার উদ্দেশ্য। সেইটা এই আমরা রোজ খবর নিয়ে আসছি, কিচ্ছু ঘোরা করে কিচ্ছু বলেনি। রসিদকে দেওয়ার পরে বলছে যে আপনাদের বইটা যে করছেন, বইটার পারমিশন আছে? প্রিন্টেড বই পারমিশন কিসের? আমরা মনোজ মিত্রকে চিঠি দিয়েছি যথারীতি যে আমরা নাটকটা আমরা করছি। বলেন না, পারমিশন তো আপনারা পাবেন না, ওনার দল নাটকটা করতে দিতে চাইছে না কলকাতার হলে। সে কি তাহলে এতদিন বলেননি কেন? বলে ওরা আজকে আমাদের বারণ করলো যে আপনারা করতে পারবেন না। তখন 6:30টায় বোধহয় বই আরম্ভ, 6টা বাজে তর্ক, মানে কথাবার্তা চলছে এতক্ষণ ধরে। 6টা কি 6:45 বাজে দর্শক এসেছে, সব বাইরে গড়িটায় জটলা করছে, বাইরে জটলা করছে। তো যখন আমাদের করতে দেবেই না, তবে ঠিক আছে, বলে আপনারা যে কোনো একটা দিন চান, আপনাদের সুবিধা মতন আমরা হল দিয়ে দেবো, আপনাদের টাকা ডিপোজিট করাই আছে, হল দিয়ে দেবো। না, তাতে তো আমাদের লাভ নেই, আমরা তো করতে এসেছিলাম এই বইটা, এই বইটাই যখন পারমিশন দিচ্ছেন না, তাহলে আমরা করবো না। তাহলে ঠিক আছে, আমাদের টাকাও ফেরত দিতে হবে না, হলের কার্টেনটা খুলুন, আমরা শুধু দর্শকদের ঢুকতে দিন, আমরা নাটক করবো না, দর্শকদের ঢুকতে দিন। আমরা শুধু তাদের কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে বলবো আপনারা কাউন্টার থেকে পয়সা ফেরত নিয়ে যান, এবং কেন নাটকটা করতে দিতে পারলাম না তার বিবরণটা আমরা দেবো এখানে। বলে না, তাহলে তো হল ফাটাফাটি হয়ে যাবে, চেয়ার ছোড়াছুড়ি আরম্ভ হয়ে যাবে।
এইসব বলতে তখন কি তরক নড়লো কে জানে। তখন ওই দল থেকে ওদের কাছে ওরা কি কথাবার্তা বলেছিল, বলে ঠিক আছে আপনাদের প্যাডে লিখে দিতে হবে যে কলকাতার বুকে আপনারা এই একটা সই করবেন আর করবেন না। সেইটাই যে খুব উত্তেজিত, কারণ সিএনডি এর তখন প্রেসিডেন্ট ছিল ইউনিয়নের, ওইখানেই পোস্টিং। ও তো উত্তেজিত, উত্তেজিত এটা তো কুস্তির আখড়া না, শিল্পটা, এসব করে লাভ নেই। আমরা করতে এসেছি 4টের সময়, ভোর 4টের সময় বেরিয়েছি, নাটক করতে এসেছি। নাটকের যদি একটাই দিচ্ছে ঠিক আছে, একটাই শো করবো। তারপর ওই নাটকটা কলকাতায় কোনো শো হয়নি। কলকাতায় আমরা করিনি, কারণ অনেক দল আমাদের পেছনে এসেছিল যে তোমরা করো, আমরা আছি, কে করতে যায় না দেখবো। আমরা করিনি, জানি তো এটা কুস্তির জায়গা না, এটা শিল্পের জায়গা। অন্য জায়গায় করেছি, মফস্বলে করেছি, কিন্তু কলকাতায় আমরা করিনি। তখন ওরা বললো যে আপনারা লিখে দিন, সেই তো কিছু দিয়ে লিখবে না, ওরা লিখে দেয়, দরকার নেই। শহর তো আমাদের চেনা হয়ে গেল। মফস্বল আর শহরের যে তফাৎটা, সেটা মানসিকতা, দুটোই তো জানতে পারলি, ঠিক আছে। কেননা এটা তো বাস্তব যে আমরা যত ভালো অভিনয় করি আর নাই করি, তারা প্রতিষ্ঠিত দল, তারা প্রচুর শো করেছে, তাদের অনেক বড় কাস্টিং রয়েছে, সেখানে মানুষ যাবেই। আমরা সেখানে কি করতে পারি, কম্পিট করতে পারবো? আমরা ওই একটা করতাম, হয়তো আবার 6 মাস পরে আবার একটা শো করতাম, সে পয়সাও ছিল না, কারণ তো পকেটের পয়সা দিয়ে নাটক করা। তো তারপরে ওইটা লিখে দিয়ে আমরা শোটা করলাম, এবং কাগজে লিখলো তারপরে যে আমরা এই নাটকটা আসল দলেরও দেখেছি, কিন্তু একটা মফস্বল দলেরও দেখলাম। এই মফস্বল দলটি তাদের থেকে কোনো অংশ কম যায় না। অসাধারণ অভিনয়, অসাধারণ প্রযোজনা, বলে এটি আমাদের প্রাপ্তি ছিল, আর কিছু না। আমরা তো কম্পিটিশনে যাইনি, আমরা আমাদের কতখানি উত্তরণ হলো নাটক চর্চা নিয়ে, সেটা আমরা শহরে, এটা তো বাস্তব, শহর আমাদের কাছে পিতৃস্থানীয়, মাতৃস্থানীয় সবই, এটা খুব বাস্তব কথা। তারা ভালো করুক খারাপ করুক, সেটাই আমাদের পাথেয়, তাদের অনুসরণ করেই আমাদের পথ চলা মফস্বলে। তারপরে আমরা ওখানে কলকাতায় আর শো করলাম না। অনেক দল আমাদের পেছনে এসে বলেছিল যে তোমরা করো, আমরা আছি, দেখি কে বাধা দেয়। আমরা না, করবো না। যখন বাধাই পেলাম তখন নাটকটা করবো না। আচ্ছা জেঠু, যেটা আমি জিজ্ঞাসা করছি, সবাই তো বলে কলকাতা সংস্কৃতির পীঠস্থান, তো তোমার কি মনে হয়, মানে তুমি সাধারণত গ্রামাঞ্চল বা মফস্বলে তোমার থিয়েটার চর্চা করেছো, তো সে গ্রামাঞ্চল বা মফস্বলের যে গুণী শিল্পীরা, তারা কি কলকাতায় গিয়ে যথাযথ সম্মান পায়? এখন মফস্বলে নাটক চর্চা করলেও কলকাতায় আমার 35 বছর কলকাতার উপদপ্তরের সঙ্গে আমি জড়িত ছিলাম। যদিও 35 বছর নাটক করার সুবিধা আমাকে কেউ, সুবাদে আমাকে কেউ চেনে না, কারণ আমি নাটক করার পরেই আমি বেরিয়ে পড়তাম। আমি ওই কারোর সঙ্গে মোলাকাতও করতাম না, গল্পও করতাম না। যদিও সমাকান্ত দাস ওই সোনার রংলাল দেখার পরে উনি গ্রিন রুমে ডাইরেক্টর বলছে যে উইলসন করলো যে সে কোথায়। আমি তার সামনে দাঁড়িয়ে, বলে কেন, সে তাকে দেখতে পাননি? বলে না, আমি তার সঙ্গে দেখা করতে চাই, আমি কথা বলবো তার সঙ্গে। তখন আমাকে দেখবে যে এই তো করলো। তখন আমার দিকে হাঁ করে তাকিয়ে মেলাতে পারছে না, সে কি? আমার তো একটা অন্য ধারণা ছিল। আপনি করেছেন?
খুব ভালো লেগেছিল আর কি। তো সে ওই ওই ওইটুকুই, তারপরেই আমি বেরিয়ে পড়তাম। আমার পরিচিতি খুব কম ছিল, ফলে মফস্বলে যে নাটক হতো তার সঙ্গে জড়িত থাকলেও আমি বলবো যে মফস্বলে যে নাট্যচর্চা বা অভিনয় বা তার প্রসার বা যে শিল্পী তৈরি হয়, তারা যদি ঠিক ঠিক মতন যদি একটু সহায়তা পেত, পৃষ্ঠপোষকতা পেত, কলকাতার যে সমস্ত যশস্বী গুণী শিল্পীরা আছেন তাদের সহচর্য পেত বা সুযোগ পেত, তাহলে আমার মনে হয় কোনো অংশে তাদের থেকে কম করতে পারত না। যদিও বলতে পারি যে অনেক দলে অভিনেত্রীরা আছেন, তারা মফস্বল থেকে গেছেন, গিয়ে ওখানে প্রতিষ্ঠিত হয়েছেন, তারা অনেক তাদের নামও হয়েছে, কিন্তু তা সত্ত্বেও বলবো যে ওটা একটা মেকি বলে মনে হয়। এখনকে যে হয়তো চিন্তা করো যে কটা দল আছে রে কলকাতার বুকে, যে যারা নাটক করছে একই মুখ নিয়ে। কেন আমি বলবো? এই যে বিভাস চক্রবর্তী, এই যে মনোজ মিত্র, এই যে রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, এই যে অজিতেশ বন্দ্যোপাধ্যায়, এই যে উৎপল দত্ত, এই যে সৌম্য মিত্র, এরা যে শিল্পী তৈরি করেছেন তার গ্রুপ থেকেই, তার গ্রুপ থেকে শিল্পী তৈরি হয়ে হয়ে বিচরণ করছে, বিভিন্ন জায়গায় বিচরণ করছে। এখন বিশিষ্ট কয়েকটা দল আছে যারা, জানি না কমার্শিয়াল বলবো কি গ্রুপ থিয়েটার বলবো জানি না, তারা বিশিষ্ট বিশিষ্ট অভিনেতা অভিনেত্রীদের নিয়ে এসে তারা শো করছে। আমার এইখানে আপত্তি আছে। তুমি নিজের দল থেকে তৈরি করো, তুমি একজন প্রতিষ্ঠিত অভিনেতা অভিনেত্রীকে দিয়ে করে, বুঝতে পারছি তোমার প্রোডাকশন ভালো হবে, তাহলে তোমার দলের থেকে যে গ্রুপ থিয়েটার কি জন্য বলেছে, সেখান থেকে শিল্পী তৈরি হোক, তৈরি হয়ে বিচরণ করুক, যেটা উৎপল দত্ত, সৌম্য মিত্র, বিভাস চক্রবর্তী, রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, অজিতেশ বন্দ্যোপাধ্যায়রা করে গেছেন। মানে নতুন শিল্পী তৈরি হচ্ছে না, নতুন শিল্পী সেই একই জায়গায় আবর্তিত হচ্ছে মুখগুলো ভালো প্রোডাকশনে। তুমি অ্যাভারেজ কাস্টিং দিয়ে তুমি ভালো প্রোডাকশন তৈরি করো। আমার এইখানে একটু আপত্তি আছে। আপত্তি মানে আমার মানে মনের সঙ্গে ঠিক মিলিয়ে নিতে পারি না এই জিনিসটা। আচ্ছা জেঠু, তোমার পছন্দের 5টি নাটক যদি বলো মফস্বলের, যাতে তুমি অভিনয় করোনি, নির্দেশনা করোনি, তুমি দর্শক আসনে বসে 5টি নাটক দেখেছো। ইন্দ্রি মনোজ্জ্বল একটা নাটক, হনুমাকা বেটা না কি জানো, হনুমাকা বেটা, আমার তো মনে হয় অনেকদিন আগের ব্যাপার, তো ওরা অসম্ভব ভালো নাটক। অভির একটা নাটক দেখেছিলাম, অভি সেনগুপ্তর দ্বিতীয় সীমান্ত। দ্বিতীয় সীমান্ত আমার খুব ভালো লেগেছিল। মুরারিরও একটা বই আমার মনে পড়ছে না, মুরারির বই, মুরারির দাদার বই, ধর্মযুদ্ধ না কি যেন একটা করেছিল গৌতম দা, সেটাও ভালো লেগেছিল। আমাদের এখানে শিল্পায়নের অনেকগুলো নাটক আছে। নকশার একটা নাটক আত্মজ বলে, ভালো লেগেছিল। 5টা হয়ে গেছে যেটা 5টা। বেশ বেশ। আচ্ছা, তোমার 5জন পছন্দের অভিনেতা কোথাকার? মফস্বল। অবশ্যই ইন্দ্রি মনোজ্জ্বল
বাবলু রয়েছে, অভিত রয়েছে, মুরারি রয়েছে এবং গৌতম মুখার্জি এখন করছেন কিনা জানি না, যা দেখেছি তাতে ওনার অভিনয় আমার ভালো লেগেছে। আর শুভেন্দুর অভিনয় ভালো লেগেছে। আচ্ছা, তোমার পছন্দের 3 জন অভিনেত্রী? একজন মুরারির স্ত্রী আছেন, আর দ্বিতীয় সীমান্ততে যে করেছিলেন তার নাম? বেবি। আমার দল বাদ দিয়ে বলছো তো? তোমার দল বাদ। আমার দল বাদ দিয়ে, তাহলে অবশ্যই তোমার দীপা ব্রহ্ম আছে, আর দীপান্বিতা দাসমণি রয়েছে। 5 জন হয়ে গেল, ওটা পুড়িয়ে গেল। আচ্ছা, যেটা এবার আমরা একটা র্যাপিড ফায়ার রাউন্ড খেলবো তোমার সাথে। বলো। যেটা হচ্ছে একদম না ভেবে উত্তর দিতে হবে, আমি তোমাকে যা জিজ্ঞাসা করলে সাথে সাথে বলতে হবে। শুরু করছি। বলো। ইলিশ না চিংড়ি? চিংড়ি। পাঞ্জাবি না শার্ট? পাঞ্জাবি অবশ্যই। গল্পের বই না সিনেমা? সিনেমাটা ভালো লাগে বেশি। চা না কফি? আমার কফিটা ভালো লাগে। মিষ্টি না দই? মিষ্টি অবশ্যই। ডাইরেক্টর না অ্যাক্টর? একটা। পাহাড় না সমুদ্র? দুটোই ভালো লাগে আমার। না, যে কোনো একটা একটা বলতে হবে, তাহলে সমুদ্র। আচ্ছা, গান না কবিতা? গান খুব ভালো লাগে। খাওয়া না ঘোড়া? ঘোড়াটা আমার বেশি ভালো লাগে। ফুটবল না ক্রিকেট? একটু মুশকিলে ফেললে এইসব। রাত জেগে জেগে ফুটবল খেলাও দেখি, ক্রিকেট খেলাও দেখি, তাহলেও ফুটবলটা খুব তাড়াতাড়ি ক্যাচ করে বলে ফুটবলটা আকর্ষণ বেশি হয়। ইস্ট বেঙ্গল না মোহনবাগান? মোহনবাগান। অনেক ধন্যবাদ যেটু তোমাকে আমাদের সাথে এতটা সময় দেওয়ার জন্য। আজ আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন বর্ষিয়ান অভিনেতা এবং গোবরডাঙ্গা রূপান্তর নাট্য দলের প্রতিষ্ঠাতা শ্রী শ্যামল দত্ত মহাশয়। যেটু আমাদের এই অঙ্গনের দরবারে অনুষ্ঠানটিকে নিয়ে যদি দর্শকদের কাছে কিছু বলো। না, দর্শকদের কাছে কি বলবো, যে এই একটা প্রচেষ্টা, অভিনব প্রচেষ্টা, এটা আমার মনে হয় যে ভাবনা চিন্তা দিয়ে এটাকে দর্শকের সামনে আনার চেষ্টা করছে, এটা একটা অভিনব। কেননা এটা এখন প্রচারের যুগ, যদিও আমি জানি যে অঙ্গন যে চেষ্টাটা করছে এটা প্রচার বিমুখ, ওরা প্রচার চায় না। এবং আমার মনে হয় বিশেষ করে অনেক ক্ষেত্রেই মফস্বলের দলগুলো প্রচার বিমুখ হয় এবং তারা প্রচারের আঙিনায় আসতে পারে না, তাদের অনেক অসুবিধে থাকে। তো আমি চাই যে অঙ্গনের এই প্রচেষ্টা সার্বিকভাবে সাফল্য লাভ করুক এবং অঙ্গন ভারতবর্ষের দরবারে একটা বিশিষ্ট নাট্যদল হিসেবে আত্মপ্রকাশ করুক, এইটা আমার আশা, এইটা আমার প্রার্থনা। অনেক ধন্যবাদ জেঠু। আপনাদের যদি আমাদের এই অঙ্গনের দরবারের অনুষ্ঠানটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমাদের যে ইউটিউব চ্যানেলটি আছে সেটিকে সাবস্ক্রাইব করবেন, তাহলে যে নোটিফিকেশনটা আপনার কাছে সবার আগে চলে যাবে। ধন্যবাদ আপনার।